कस्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার সঙ্গে আর একজন পূজনীয় মাতাজি আছেন। তিনি আমার থেকে বয়সে ছোট বটে, কিন্তু অত্যন্ত পণ্ডিত মানুষ। তাকেও আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই, নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা সবই জানাই। আর সমবেত ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমি প্রথমে ঠাকুরের কথা একটু বলবো, আর তারপরে আপ্তকামা মাতাজি আপনাদের কাছে মায়ের কথা বলবেন। শ্রীরামকৃষ্ণ এবং তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে আর একটা জিনিস যুক্ত হয়ে আছে, সেটা হচ্ছে কথামৃত। আমার আজকের আলোচনার বিষয় এটাই। চেতনানন্দজি মহারাজ এক জায়গায় লিখছেন, শ্রীরামকৃষ্ণ কথামৃত হলো মিছরির রুটি। সেটা সিধে করেই খাও আর করেই খাও, মিষ্ট লাগবেই। সত্যি কথামৃত পড়তে আমাদের ভালো লাগে। কথামৃত পড়ার জন্য খুব বেশি পণ্ডিত, খুব বেশি ভাষা হওয়া, এগুলোর কিছু দরকার পড়ে না, তাই না? আর এরকমও শুনেছি, আমাকে কেউ বলেছেন যে যখন মন খুব চঞ্চল হয়, হয়তো রোজ কথামৃত তিনি পড়েন না, বলছে খুব বিক্ষিপ্ত, খুব সমস্যা, কথামৃতর যে কোনো একটা জায়গায় পাতা খুলে আমি যা পাই সেটা যেন মনে হয় আমার এই আজকের যে সমস্যা সেটার সমাধানের যেন সূত্র, এরকম মনে হয়। কাজী নজরুল ইসলাম বলছেন যে শ্রীরামকৃষ্ণ কথামৃত হলো কলির নববেদ। আমরা জানি বেদকে সমস্ত ভারতীয় দর্শন এবং ধর্মের প্রামাণিকতার উৎস বলে মনে করা হয়। নজরুলের এই বক্তব্য অতিরঞ্জিত নয়। যিনি শ্রী শ্রী ঠাকুরের মুখের কথা লিপিবদ্ধ করেছেন, বলবো সেই মাস্টারমশাই, তাকে আমার প্রণাম। তিনি একদম এটা যেন একদম প্রামাণিকতার সর্বোচ্চ আসন দিয়েছেন কথামৃতকে। স্বামীজি বলছেন যে সক্রেটিসের কথা বলে যেগুলোকে মনে করি তা সেটা সবটাই প্লেটোর ডায়লগ, কিন্তু আপনি সমস্তই যা করেছেন সেটা মৌলিক, অর্থাৎ অরিজিনাল। তোফা হয়েছে বন্ধু, এরকম বলে স্বামীজি যতবারই কথামৃত প্রকাশিত হয়েছে, কথামৃতর ভাগ বা অংশ প্রকাশিত হয়েছে, বারবার মাস্টারমশাইয়ের নানাভাবে প্রশংসা করছেন। আর মায়ের কথা, স্বামীজির কথা বললাম, এরপরেই মাসি মায়ের কথা। শ্রী শ্রী মা কথামৃতের, আপনারা দেখবেন কথামৃতের শুরুতেই যে শ্রী শ্রী মায়ের আশীর্বাণী সেটা লিপিবদ্ধ আছে। মা বলছেন যে বাবা, এ সবই তার মুখের কথা, তোমার কাছে শুনে আমার মনে হলো তিনিই যেন বলছেন, এগুলো তুমি প্রকাশ করো, তাতে জগতের মঙ্গল। আর মায়ের কথা মানে বলতে পারি আমরা, এটা যেন কথামৃত সম্পর্কে মানে কি বলবো, ISI সার্টিফিকেট বলতে পারি আমরা, তাই তো? কথামৃত শ্রীম যে পৌঁছলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, প্রথম দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রবেশ করলেন, তার প্রাক কথা একটু বলি। সেই সময় শ্রীমর পরিবারে শান্তি ছিল না। খুবই দুঃখজনক এই অশান্তিটা তার পিতামাতার সঙ্গেই কোনোভাবে মনোমালিন্য বা ভাবের অমিল থেকে এটা হতো। তো একদিন উনি মানে অত্যন্ত অশান্তিতে পড়ে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেছেন, মানে প্রায় এক বছরে পরিবারকে নিয়ে বেরিয়ে গেছেন। কোথায় যাবেন কিছু ঠিক নেই, ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন। এরকম যেতে যেতে বরানগরে এসে সেই ঘোড়ার গাড়ির একটা চাকাও খুলে বেরিয়ে গেল। সেই সময় বরানগরে ওনার বড় বোন থাকতেন, সেই বড় বোনের বাড়িতে উনি সেই রাত্রে গিয়ে উঠলেন। তারই ছেলে হচ্ছেন সিদ্ধেশ্বর মজুমদার। আমরা কথামৃততে পাই যে সিধুর সঙ্গে
মাস্টারমশাই কালীবাড়িতে প্রবেশ করলেন। তো তো ওখানে গিয়ে উঠেছেন। তো এই সিদ্ধেশ্বরবাবু ওনাকে বলেছেন, মাস্টারমশাইকে বলেছেন যে এখানে দক্ষিণেশ্বর কালীবাড়ি আছে, তুমি যাবে? কিন্তু মাস্টারমশাইয়ের মনের অবস্থা এমন, উনি বলছেন না। তখন উনি বলছেন চলো না, সেখানে একটি সুন্দর বাগান আছে, চলো। তখন মাস্টারমশাই রাজি হয়েছেন। তো এ বাগান ও বাগান ঘুরতে ঘুরতে আমরা কথামৃতেই বর্ণনাতেই পাচ্ছি যে উনি কালীবাড়িতে উপস্থিত হয়েছেন। দেখুন কত তফাৎ। আমরা তীর্থে যাই, দেব দর্শন করব বলে, তীর্থ করব বলে যাই, সেখানে গিয়ে হয়তো অমরনাথ গিয়ে শীতের বস্ত্র কিনি, পুরীতে গিয়ে কটকি বস্ত্র কিনি, এরকম করে সিনসিনারি দেখে ফিরে আসি। শ্রীম কিন্তু দক্ষিণেশ্বরে প্রবেশ করেছিলেন বাগান দেখতে। বাগান দেখে তিনি একজন সাধুর ওপর এত ভক্তি শ্রদ্ধা জন্মালো যে সেটাই তার জীবনের, সারা জীবনের মূল আদর্শ হয়ে গেল। যাই হোক, এই ব্যাপার। আর কথামৃত উনি লিখছেন যে আমি হেয়ার স্কুলে, আপনারা এগুলো হয়তো পড়ে থাকবেন, সমস্ত বইতেই আজকাল সব কথা পেরিয়ে গেছে। শ্রীমর অভ্যাস ছিল, উনি বলছেন হেয়ার স্কুলে 3rd ক্লাস, মানে এখনকার দিনে যেটা ক্লাস 8, সেই সময় থেকে ওনার ডায়েরি লেখার অভ্যাস ছিল। তো এই প্রথম দিন থেকেই তিনি সমস্ত কিছু বর্ষ, তারিখ, বার, তিথি সমস্ত কিছু সমেত লিখে রাখতেন। আর বলছেন যে সংসারে আমি তো বেশি যেতে পারতাম না, সংসারে চাপে পড়ে পাছে গুলিয়ে যায়, সেই জন্য আমি পরের বার যাওয়া পর্যন্ত ওগুলো পড়তাম, মনন করতাম। আর সমস্ত কথামৃততেই আমরা দেখি যে শ্রীম নিজেকে সম্পূর্ণভাবে, তার নাম ছিল মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি গুপ্ত রাখার চেষ্টা করেছেন পুরোপুরি, যেন ফল্গু নদী, মুখচোরা ছিলেন স্বভাবতই উনি। তো গুপ্ত রাখার চেষ্টা করেছেন, নানা নামের আড়ালে তিনি নিজেকে লুকিয়ে রেখেন। শ্রীম, মাস্টার, মণি, একজন ভক্ত, ইংলিশম্যান, সেবক। এই নাম প্রসঙ্গে জিজ্ঞাসা করায় একবার তিনি বলেছিলেন যে যেখানে গুচ্ছ কথা আছে সেখানে আছে মণি। কিন্তু কলেজের চিলেকোঠার ছাদে বসে তিনি এই ডায়েরি পড়তেন। কেউ জিজ্ঞাসা করলে বলতেন যে ও কিছু নয়, ও এমনি নিজের জন্য লেখা বলে সেটা পড়তেন। কিন্তু তিনি কি শেষ পর্যন্ত নিজেকে গুপ্ত রাখতে পেরেছেন? না, তিনি অগণিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মাথার মণি হয়ে উঠেছেন। শ্রীম বলছেন যে এটা আমি পরে যখন উনি প্রকাশ করছেন তখন বলছেন যে বারবার আমি কথামৃত ধ্যান করেছি। ধ্যান করে অনেক জায়গায়, কোনো জায়গায় লিখতে গিয়ে ওনার যখন মনে হচ্ছে যে ঠিকমতো স্যাটিসফ্যাকশন হচ্ছে না, তখন বলছেন আবার এক একটা সিন আমি 1000 বারের বেশি ধ্যান করেছি, তারপরে সেগুলো লিখতাম। আর মনে হয় যেন এটা কথা, মানে সেই হিসেবে বলতে গেলে যে যেন শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতিতেই কথামৃত লেখা হয়েছে। আর আমরা একটু খেয়াল করলে দেখব যে কথামৃত মানে শ্রী শ্রী ঠাকুর বারবার কিন্তু শ্রীমর এই লেখা সম্পর্কে মানে উনি ভেরিফিকেশন করে নিয়েছেন। জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো কী কথা হয়েছিল? তখন শ্রীম বলছেন এই কথা হয়েছিল যে অছি নাবালকের ভার নেন, নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলের হাত ধরে কেউ খেতে বসে যায়, এগুলো আপনি বলেছিলেন ঈশান মুখার্জিকে। ঠাকুর কারেকশন করে দিচ্ছেন, মানে এক তো বললাম যাচাই করছেন, ভেরিফিকেশন করছেন, তারপরে কারেকশন বা সংশোধন করছেন। বলছেন না না, এটা বলেছিলাম উলোর বামন দাসকে। ঠাকুরই যেন কথামৃতের এডিটিং করে দিয়ে গেছেন। একবার কেউ বলেছিল কথামৃতে কোনো জায়গা আছে যেটা বারবার রিপিট করা হয়েছে, কেউ শ্রীমকে বলেছিলেন যে এই রিপিটেশন রয়েছে, আপনি বাদ দিন, বারবার এক কথা কেন? তখন শ্রীমা বলছেন না না, লিঙ্ক কেটে যাবে। যেমন ডায়মন্ডের সৌন্দর্য সেটা কিসের ওপর আছে সেটার উপর নির্ভর করে, তেমনি এই কথাগুলোর প্রত্যেক জায়গায় মানে আছে এবং তার মূল্য আছে। এমনকি হৃদয়রামও ঠাকুরকে বলেছিলেন, মামা তুমি এক কথা বারবার বলো কেন, কতগুলো বাছা বাছা কথা রেখে দাও, সব কথা বলে ফেললে লোকে শুনবে না। ঠাকুর বলছেন তোর কি রে শালা, আমার কথা আমি 1000 বার বলবো, তাতে তোর কি? আর বলছেন মা জগদম্বা আমার মুখ দিয়ে এগুলো বলিয়ে নেন।
কথামৃত দেববাক্য। আর কথামৃত সবাই পড়েন আশা করব আপনারা, আর আপনাদের তো রোজই পাঠচক্র, অন্য নানা ধর্মপুস্তক পড়েন। আর কথামৃত পড়তে তো কোনো বিধিনিষেধ নেই। এমনকি আমরা যে ধর্মগ্রন্থ দুটো, ভারতীয় ধর্মগ্রন্থ গীতা এবং চণ্ডী, সেগুলোরও কিছু বিধিনিষেধ আছে। চণ্ডীতে দেখবেন চণ্ডী পাঠের একটা নিয়ম আছে। গীতাতেও শ্রী ভগবান বলছেন যে আমার প্রতি শ্রদ্ধাসম্পন্ন নয়, অসূয়াকারী এমন ব্যক্তির কাছে গীতা বলবে না, গীতা ব্যাখ্যা করবে না। কিন্তু রামকৃষ্ণ কথামৃত সম্পর্কে এরকম কোনো নিয়ে, এটা ঘরে রাখতে, স্পর্শ করতে, পড়তে, যখন ইচ্ছে পড়তে কোনো বিধিনিষেধ নেই। মানুষ অনায়াসেই এর ভিতরে প্রবেশ করতে পারে। আর কথামৃত মানুষের অনেকভাবে জীবন পাল্টে দিয়েছে, মানুষকে হতাশা থেকে, মর্মান্তিক অবস্থা থেকে তুলে ধরেছেন। এবার বলি, ঠাকুরের ভক্ত পূর্ণচন্দ্র ঘোষ, তিনি ঠাকুরের গৃহী ভক্ত ছিলেন, কিন্তু নানা কারণে পারিবারিক চাপে তিনি গৃহত্যাগ করতে পারেননি, সংসারেই ছিলেন, কিন্তু তার মনে সুখ ছিল না। একবার তিনি ঠিক করলেন যে আত্মহত্যা করবেন, মনে মনে ঠিক করেছেন, অশান্তিতে, ভালো লাগছে না তো এই সংসার। তখন এরকম মনে একদম স্থির সংকল্প করে ফেলেছেন প্রায়। তো মনে হয়েছে যে এই ঠাকুরকে একবার প্রণাম করে আসি। বাড়ির ওপরে ঠাকুর ঘরে প্রণাম করতে গেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে দেখছেন ঠাকুর ঘরে এক জায়গায় কথামৃত রয়েছে। তখন মনে হচ্ছে ঠিক আছে, আমার শরীর তো চলেই যাবে, আমি তার আগে একবার কথামৃত পান করি। তখন খুলেছেন, কথামৃতের একটা জায়গা খুলেছেন, খুলে দেখছেন সেখানে লেখা রয়েছে যে শ্রীরামকৃষ্ণদেব পূর্ণকে বড় স্নেহ করেন, তার কথা সবসময় চিন্তা করেন, তার জন্য উদ্বিগ্ন হন। এটা খুলে উনি ভাবছেন যে স্বয়ং অবতার বরিষ্ঠ আমার জন্য এত চিন্তা করেন, আমাকে এমন স্নেহ করেন, আর আমি কিনা আত্মহত্যা করতে যাচ্ছি বলে সংকল্প ত্যাগ করলেন। তিনি তো ছিলেন শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। এরকমই আরও ঘটনা পাওয়া যায়। একজন স্বদেশী আন্দোলনের সময় কেরালার কোনো কমিউনিস্ট পার্টির কোনো কর্মী, সক্রিয় কর্মী, এবং নিজের সর্বস্ব তিনি মানে দেশের সেবায় বা পার্টির কাজে আত্মনিয়োগ করেছেন, কিন্তু তিনি সেই অনুযায়ী স্বীকৃতি পাননি। তো বড় কাজ করে স্বীকৃতি না পেলে সাধারণ মানুষ হিসেবে মনে তো একটা দুঃখ হবেই। তো তিনি খুব দুঃখে ঠিক করেছেন যে উনি এরকমই সুইসাইড করবেন বা কিছু। তারপরে কী কারণে তার মনে হয়েছে যে তিনি জেনেছেন যে তার কোনো ভাই, দূরসম্পর্কের ভাই, রামকৃষ্ণ মঠের সাধু। তিনি গিয়ে বলছেন আমার ভাই এখানে সাধু, আমি ভাইয়ের সঙ্গে একবার, আমি আমার শরীর ত্যাগ করব বলে ঠিক করেছি, আমি সেই ভাইয়ের সঙ্গে একবার দেখা করতে চাই। তো উনি চিনতে পারেননি যার সঙ্গে কথা বলছেন তিনি ওনার ভাই তো ঠিকই চিনেছেন না কি, তো কথাবার্তা বলেছেন। তখন ভাই কিছু বলেননি যে না এরকম আত্মহত্যা করা উচিত নয়, একথাও বলেননি। উনি বলেছেন ঠিক আছে। উনি ওনার হাতে একখণ্ড কথামৃত দিয়েছেন, দিয়ে বলেছেন এটা পড়ুন, তারপরে যা মনে হয় সেটা করবে। তারপরে সেই কথামৃত পাঠ করে কিছুদিন পরে গিয়ে বলছেন যে আমি আমার ওই সংকল্প একেবারে চিরদিনের জন্য ত্যাগ করেছি। এই বই পড়ার পর আর কারোর মানে আত্মহত্যার সংকল্প বা ইচ্ছা এটা থাকতে পারে না। অনেকেই আমরা ভাবি যে আমরা না হয় ঠিক আছে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর একজন হিসেবে আমরা কথামৃতকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু বাইরের অনেক সম্প্রদায় বা হয়তো একটু অন্য ভাবাপন্ন তারাও কিন্তু কথামৃতকে সমানভাবে সমাদর করে থাকেন। পুরীর শঙ্করাচার্য একবার চেন্নাই মঠে গেছেন, একজন ওনার সেবার কাজে ছিলেন, তিনি দেখছেন যে ওনার খাটের ওপর কথামৃত রয়েছে। বলছেন যে আপনি এই বই পড়েন? পুরীর শঙ্করাচার্য মানে তারা তো ধরেই নিতে হবে যে অদ্বৈত তত্ত্ব, বেদান্ত নিয়ে তারা চর্চা করেন সারাক্ষণ। বলছে আপনি এই বই পড়েন? বলছেন কি বলছো, এই বই না পড়লে আমার যে রাতে ঘুম হয় না। কথামৃত এমনই জিনিস। আর কথামৃত দেখুন, কথামৃতর মধ্যে এক
এক ফোঁটাও একঘেয়েমি নেই। সারাক্ষণ কী চলছে? নাচ গান যাত্রা, ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি, কখনো বা চড়ুই ভাতি। আর সেখানে কে না আসছে? যেমন আসছেন পণ্ডিত, তেমনি আসছেন মূর্খ, যেমন আসছেন জ্ঞানী, তেমনি আসছেন হয়তো কোনো বোকা, মানে অনেকটাই নির্বোধ সেরকম মানুষ আসছেন। একদিকে লম্পট, মাতাল, তার মধ্যে হয়তো দেশসেবক, সমাজসেবী, যাত্রাকার, নাট্যকার, সাহিত্যিক, কেউ বাদ নেই ঠাকুরের কাছে। সবাই সেই কথামৃত পান করছেন, আর সেটা বইয়ের আকারে বেরিয়েছে, আমরা সেটা পড়তে পাচ্ছি। কথামৃত সবাই পড়বেন আর পড়েন আশা করি। আর এখন এই নিবোধততে আপ্তকামাপ্রাণ মাতাজি তার সুকণ্ঠে কথামৃত প্রতিদিন পাঠ, তাতে চ্যানেলে আশা করি আপনারা জানেন, হয়তো ইউটিউবে ওই চ্যানেলে কথামৃত প্রতিদিনই ইউটিউবে আসে, সেটা শুনবেন, শুনতেও ভালো লাগে, শুনবেন অবশ্যই। আর এই পাঠ কথামৃত বেশি অনেক পড়লাম, পাতার পর পাতা আমি সারাদিন কথামৃত পড়লাম, তার কোনো দরকার নেই। অল্প পড়ি, অল্প পড়ে তার মধ্যে কি দেখে একটা কথাও যদি আমি নিয়ে সেটা সারাদিন মনন করতে পারি, সেটাকে যদি জীবনে কাজে লাগাতে পারি, তাতেই মঙ্গল। নিজের ব্যক্তিগত মঙ্গল, সমাজের মঙ্গল, সবার মঙ্গল। সবাই কথামৃত পড়ুন, অন্যকে পড়তে উৎসাহ দিন এবং জীবনে কাজে লাগান, এই প্রার্থনা করব। আমি এখন আপ্তকামাপ্রাণ, আমার গলাটা ঠিক নেই, সেজন্য আমি বেশি বলতে পারছি না, গলাটা খুব শুকিয়ে আসছে। আমি আপ্তকামাপ্রাণ মাতাজিকে, ও যদি একটু ঠাকুরের কথা বলে এবং মায়ের কথা বলে, ওকে অনুরোধ করছি।